ভয়েস ফর রিফর্মকে ধন্যবাদ আজকের এই নাগরিক সংলাপ আয়োজন করবার জন্য। যারা উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা যারা উপস্থিত আছেন, যারা এতক্ষণ কথা বললেন, যারা সামনে বলবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাকিব আনোয়ার, আমার দল নাগরিক ঐক্য, আমি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে যখন ঐকমত্য কমিশন কাজ করছিল তখন আমি প্রায় পুরোটা সময়ই কমিশনের সাথে ছিলাম বা কাজ করার চেষ্টা করেছি। আমাদের দলের অবস্থানগুলো আমরা জানানোর চেষ্টা করেছি। এখানে আমরা যারা আজকের এই সংলাপে আছি, মোটা দাগে আমাদের অবস্থানগুলো প্রায় একই রকম ছিল, কাছাকাছি ছিল। এবং তখন থেকেই এখন আজকে ভয়েস ফর রিফর্ম যেমন এই আয়োজনটা করেছে, এর আগে বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো চলছিল তখন নাগরিক কোয়ালিশন বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করেছে। সেখানে আমার দলের পক্ষ থেকে আমি বেশিরভাগ সময় উপস্থিত থাকার চেষ্টা করেছি এবং সংস্কারের পক্ষে, বাংলাদেশের জনগণের যে জনপ্রত্যাশা সেটার পক্ষে আসলে আমরা তখন থেকেই আমরা আলোচনাগুলো করেছি। কিন্তু আজকের এই অবস্থায় এসেও নির্বাচনটা হয়ে যাওয়ার পর, গণভোটটা হয়ে যাওয়ার পর, জনগণের রায় সংস্কারের পক্ষে, জুলাই জাতীয় সনদের পক্ষে আসবার পরেও যে এই ধরনের কোনো সংলাপের আয়োজন করতে হবে সেটা অন্তত আমাদের প্রত্যাশায় ছিল না। কিন্তু তারপরেও আসলে পরিস্থিতি তো আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে আসে। এ কারণেই এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে। আবারও হয়তোবা আমাদেরকে, আমরা যেটা বলছি, যেভাবে শুরুতে ফাহিম ভাই উপস্থাপন করলেন, যে আমাদেরকে এখন যারা এখন ওই জায়গাতে বসে আছে, যাদের হাতে আসলে দায়িত্বটা, এই পবিত্র দায়িত্বটা আসলে যাদের হাতে এসছে, তাদেরকে আমাদের এখন চাপে রাখতে হবে অন্তত তারা যেন এই বিষয়গুলো ভুলে না যান এবং তারা যেন এগুলো বাস্তবায়ন করেন। আমরা প্রত্যাশা করি নতুন সরকার খুবই অল্প সময়, 1 সপ্তাহের মতো সময় গেছে, যদিও শুরুতে যে ঘটনাগুলো ঘটেছে 12ই মার্চের পরে, অর্থাৎ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর আসলে পরিষ্কারভাবে বোঝা যাবে আমরা কি আবারও কোনো অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছি কিনা। যদি আবারও নতুন করে রাজনৈতিক কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, সেটা দেশের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। শপথ গ্রহণ নিয়ে প্রথমেই একটা যে ক্রাইসিসটা তৈরি হয়েছে শপথ গ্রহণের বিষয় নিয়ে, অদ্ভুত একটা ব্যাপার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা 13ই নভেম্বর 2025-এ করা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এই নির্বাচনটা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এখন এতদিন পরে এসে সংসদ নির্বাচন এবং গণভোটটা হয়ে যাওয়ার পর, এতদিন পরে এসে এই আদেশ রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93, সংবিধানের অনুচ্ছেদ 93 অনুযায়ী আসলে তিনি দিতে পারেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। অথচ যখন আদেশটা দেওয়া হয়েছে তারও বেশ কিছুদিন পরে, তারও প্রায় 1 মাস পরে গিয়ে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু এই সময়ের মধ্যে এই আলোচনাটা তো আসে নাই, বা তখন এই আপত্তিগুলো তোলা হয় না। আমি দেখলাম অনেক সংবিধান বিশেষজ্ঞও এখন তারা অনুচ্ছেদ 93-এর ভিত্তিতে উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করতে পারেন কিনা সেই প্রশ্নগুলো এখন নিয়ে আসছেন। কিন্তু এই প্রশ্নগুলো কি তখন তোলা যেত না? কিংবা অনুচ্ছেদ 148-এর উপরে ভিত্তি করে আপনি এখন এই শপথ নিতে পারেন কিনা, এই প্রশ্নগুলো এখন উপস্থাপন করা হচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো কেন তখন উপস্থাপন করা হয়নি? প্রশ্ন হচ্ছে, কোনো একটা রাজনৈতিক দল যদি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করে, সেটা কিন্তু একই সাথে গণভোটের দিন একই সাথে জনগণের রায়ের ভিত্তিতেই হয়েছে। এবং ওই জনগণই যারা হ্যাঁ ভোট দিয়েছে, যারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে যারা ভোট দিয়েছে, তারাই কিন্তু ভোটার ছিল যাদেরকে তারা নির্বাচিত করে এনেছে। এখন আমরা তাহলে জুলাই জাতীয় সনদ, যেটা 13ই নভেম্বর 2025-এ দেওয়া হয়েছে, যার আরও অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিলের উপরে দাঁড়িয়ে জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর চিন্তা করে বা সেটাকে মাথায় রেখে যে জনগণ ভোট দেয় নাই, সেটা নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন তারাও বলতে পারেন না। আপনি যদি তখন বলতেন যে না, রাষ্ট্রপতির এই অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ার নাই, আপনি যদি বলতেন যে না, আমি এরকম কোনো শপথ নেব না, আমার সাদা রঙের বা বিভিন্ন রঙের এই ধরনের একটা ফর্ম লাগবে সংবিধানের 3য় তফসিল, এটা যখন এটা যুক্ত করা হবে তারপরেই আমি শপথ নিতে পারবো, তাহলে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে যে 2/3 মেজরিটির কথা এখন আপনারা বলছেন, যে যার ভিত্তিতে আপনি অ্যামেন্ডমেন্ট করে সবগুলো করে ফেলবেন, এমন কোনো আলোচনা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা আমরা যেটা সংবিধান সংস্কার পরিষদের যে কথাটা বলছি, সেই জায়গাতে যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা যেগুলোতে কনসেনসাসে পৌঁছেছি সেগুলো আমরা 2/3 মেজরিটির ভিত্তিতে করে ফেলবো, এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি।
তো ওই 2/3 মেজরিটি আসলে যে জায়গা থেকে এসছে সেটাও আসতো কিনা সেটা নিয়েও তো প্রশ্ন তোলা যায়। এখন এটাকেও কি আমরা কোনোভাবে জনগণের সাথে প্রতারণা বলবো না, যে আমি এতটা সময় পেয়েছিলাম তখন এগুলো নিয়ে প্রশ্ন তোলার, আমি কেন তখন প্রশ্ন তুলি নাই? তার মানে আমরা চেয়েছিলাম যে কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক। মানে এখন আজকের দিনে দাঁড়িয়ে আসলে আমরা এই ধরনের একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবং অস্পষ্টতার কথা ফাহিম ভাই বলছিলেন শুরুতে, অস্পষ্টতা তো গত 2-3 দিন ধরে গণমাধ্যমে দেখছি যে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন কোন 3 জন, এমন হেডলাইন। আপনারা তো এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারাই হয়তো নিউজ করেছেন। ডেপুটি স্পিকার পদে আলোচনায় কোন 3 জন সরকারি দলের পক্ষ থেকে? আমরা তো আসলে মানে কনফিউজড হয়ে যাই, আসলে অস্পষ্টতার জায়গা ওখানেই তৈরি হয় যে তাহলে কি এই ডেপুটি স্পিকাররা ওই কয়েকদিনের জন্য আসলে শুধুমাত্র আসবেন, তারপরে আবার এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারপর আবার বিরোধী দল থেকে তখন আবার ডেপুটি স্পিকার নেওয়া হবে কিনা? মানে এই বিষয়গুলো আসলে আমাদেরকে যে একটা মানে ভাবনার জায়গায়, একটা চিন্তার জায়গায় নিয়ে যায় আসলে। অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে পরিবর্তনগুলোর কথা এখন বিভিন্ন জায়গায় থেকে আসছে, 2/3 মেজরিটি দিয়ে, যেহেতু 2/3 মেজরিটি আছে, সুতরাং আমরা এগুলো সংবিধানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করে ফেলতে পারবো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এর আগে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে, ইনফ্যাক্ট আমি যদি কয়েকটার কথা বলি, যদি পঞ্চম সংশোধনীর কথা বলি, পঞ্চম সংশোধনী কত বছর পরে সে বাতিল হয়েছে। অর্থাৎ এটা কোর্টে চ্যালেঞ্জড হতে পারে, আপনি অ্যামেন্ডমেন্ট করেন সমস্যা নাই, কিন্তু এটা তো কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। এবং আমরা জানি যে 13th অ্যামেন্ডমেন্টের উপরে ভিত্তি করে আসলে এই যে আমাদের এত বড় একটা লড়াই, 1400 মানুষকে যে জীবন দিতে হলো, সেটা মানে ভিত্তিগুলো তো আসলে নানানভাবেই তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে 13th অ্যামেন্ডমেন্ট তো অনেক বড় একটা মানে কি বলবো যে এর জন্য দায়ী ছিল। তো সেই 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু পরে আবার 13th অ্যামেন্ডমেন্ট বাতিলের ব্যাপারটা ছিল, 13th অ্যামেন্ডমেন্ট কিন্তু পরে আবার বাতিল করা হয়েছে। আবার সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বাতিল হয়েছে, সেই পঞ্চদশ সংশোধনী আবার কোর্টে গিয়ে আবার সেটা চ্যালেঞ্জ হয়েছে, তার একটা অংশ আবার বাতিল হয়েছে। ফলে আপনি যদি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2/3 মেজরিটির মাধ্যমে যদি আপনি এই পরিবর্তনগুলো করেন, যদি আপনি করতে চান, এগুলো আবার কোর্টে কোনো একদিন চ্যালেঞ্জ হবে, তারপরে আপনার এগুলো সব হয়তো আবার বাতিল হয়ে যেতে পারে। এই কারণে এই আলোচনাগুলো কিন্তু নতুন করে আবার আনতে হচ্ছে, কারণ এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে। এই আলোচনাগুলো অনেক দিন হয়েছে, ঐকমত্য কমিশনে দফায় দফায় আলোচনাগুলো হয়েছে, কখনো কখনো একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তখন আবার প্রধান উপদেষ্টা ছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আবার এখানে হয়েছে, তিনি আবার কোনো একটা ওই মানে আলোচনায় তিনি অংশ নিয়েছেন এবং তারপর আবার আমরা হয়তো একটা জায়গায় আসতে পেরেছি। এই আলোচনাগুলো হয়েছে যে আপনার জনগণের কাছ থেকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিতে হবে, যার মাধ্যমে আপনি যদি এই পরিবর্তনগুলো করেন, সেটা যদি সংবিধানের মৌলিক জায়গাতেও যদি আপনাকে হাত দিতে হয়, তাহলে সেটা পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জড হবে না। হ্যাঁ, পরবর্তীতে আবারও 2/3 মেজরিটির ভিত্তিতে আবারও কোনো একটা 13th অ্যামেন্ডমেন্ট হবে, সেটা হতেই পারে, সেটা তো একটা চলমান প্রক্রিয়া, সংবিধানের সংস্কার বিভিন্ন সময়ের প্রয়োজনে হতে পারে। কিন্তু মৌলিক জায়গাগুলোতে হাত দিতে হলে আপনাকে তো আবার এই ধরনের একটা গণভোটের মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন, আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আসতে হবে, ফলে বিষয়টা অনেক কঠিন হবে। এই জায়গাতেই আমরা কথা বলার চেষ্টা করেছি এবং যার ভিত্তিতে একটা কনসেনসাস তৈরি হয়েছিল। কিন্তু তারপরে নির্বাচনটা হয়ে যাওয়ার পর, নির্বাচনের ফলাফল হয়ে যাওয়ার পর, এখন যখন আমরা সেই জায়গার প্রতিফলন দেখছি না, তখন আসলে আমাদের ভেতরে এই ভয়গুলো আসলে তৈরি হয়। এখন সামনের দিনে আসলে দেখতে হবে যে পরিস্থিতিটা কোন দিকে যায়। যেটা বললাম যে 12ই মার্চের যে অধিবেশন যেটা ডাকা হয়েছে, সেই অধিবেশনের পরে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটা আসলে আমাদেরকে দেখতে হবে। এবং বদিউল আলম মজুমদার স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পুরো সময়টা বলা যেতে পারে এই সংস্কারের ওপরে আসলে, এমনকি শুধুমাত্র এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় না, এই লড়াইটা আসলে তিনি অনেক বছর থেকে লড়ছেন এবং যিনি আমাদের আসলে সত্যিকার অর্থে আমাদের সামনে ইন্সপায়ারেশন হিসেবে কাজ করেন, যে কোনো ধরনের পরিস্থিতি যদি হোক, মানে পরিস্থিতি থাকুক না কেন, লড়াইটা যদি চালিয়ে যাওয়া যায়, তাহলে কোনো একটা সময় গিয়ে আসলে আমরা একটা জায়গায় এসে বসতে পারবো যেটা জনগণের পক্ষে, যেটা জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। সেই প্রত্যাশা নিয়ে আসলে আমরা লড়াইটা জারি রাখতে চাই। এবং আবারও বলি, প্রত্যাশা আমাদের থাকবে যে নতুন করে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পথে এখন যাদের হাতে ক্ষমতা আছে সেটা ঠেকানোর, তারা আসলে নতুন কোনো ওই ধরনের পরিস্থিতির দিকে যাবেন না, দেশকে নেবেন না। এবং জনগণের যে প্রত্যাশার ভিত্তিতে তারাও রাষ্ট্র ক্ষমতায় এসছেন এবং যে ম্যান্ডেটের ভিত্তিতে আসলে তারা এখন সরকার পরিচালনা করতে যাচ্ছেন বা করছেন, সেটা আসলে তারা ভুলে যাবেন না। এবং জনগণের সেই জনপ্রত্যাশা মেনেই সামনের দিনে আসলে
সংবিধান সংস্কার পরিষদ বলি, আর আমরা যে পদ্ধতিতে আসলে সংস্কারগুলো চেয়েছি সেই সংস্কারগুলো হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আর একটা জায়গায় একটু একটা কথা একটু না বললেই না, এই আলোচনাটা আসলে অনেক জায়গা থেকে আসছে যে যাদের 2/3 মেজরিটি থাকবে তারা আসলে তাদের যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী সব কিছু করে ফেলতে পারবেন কিনা। গণভোটের জন্য যে ব্যালটটা দেওয়া হয়েছিল সেখানে যে 4টা প্রশ্ন ছিল, আমি সবগুলো প্রশ্ন পড়ছি না, প্রথম 3টা প্রশ্ন তো বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে, প্রথম 2টো স্পেসিফিকভাবে 2টো বিষয় উল্লেখ করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে এই বিষয় এবং সেই সব কিছু মিলিয়ে মোট 30টি বিষয় যেগুলো জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত আছে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। যদি 4 নম্বরটা উল্লেখ করা না থাকতো তাহলে আমি পুরো বিষয়টাকেই আমরা বলতে পারতাম যে যে রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা তাদের ইশতেহার অনুযায়ী কিংবা তারা তাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী তারা এটা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু সেটা কিন্তু পারবে না, কারণ এখানে 3টার ব্যাপার আলাদা করে বলা আছে এবং চতুর্থতে বলা আছে অপরাপর বিষয়গুলো। ফলে ওই 3টা আপনাকে বাস্তবায়ন কিন্তু করতে হবে। আপনি যদি ওই 3টাকে যদি বলেন যে না আমার দলের প্রতিশ্রুতি বা আমার দলের ইশতেহারের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করাচ্ছি নাই, তাই আমি এটা করব না, তাহলেও আপনি যদি বাকি সব কিছুও করেন, উপরের 3টা বা উপরের 2টো যদি আপনি না মানেন, তার মানে আপনি এই গণভোটকে অস্বীকার করছেন, জনগণের জনরায়কে আপনি অস্বীকার করছেন, যে জনরায়ের ভিত্তিতে আপনিও 2/3 মেজরিটি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছেন। ফলে আপনি যদি এই গণভোটকে অস্বীকার করেন, কোনো এক সময় হয়তো আপনার রাষ্ট্র ক্ষমতায় আসা কেউ বা হয়তো বা আমরা হয়তো দেশের জনগণ অস্বীকার করবে। ধন্যবাদ।